আর বলার সময় তার গলা কাঁপছিল। আমার এক্সপেরিমেন্ট শুরু করার 1 বছর পরে যা ভেবেছিলাম তার থেকে বেশি সময় লাগেনি। একটা ধীর স্থির তবে সফল প্রচেষ্টা, আর আমি অবশ্যই কল্পনার সাথে সায়েন্সের মাধ্যমে জিতে যাব। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমি যে অ্যানিমেটা নিয়ে এসেছি সেটা হলো ডক্টর স্টোন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, ডক্টর স্টোন। আমার কিছু সাবস্ক্রাইবার প্রায় প্রতিটা ভিডিওতেই বলতো, ভাই ডক্টর স্টোন, ডক্টর স্টোন, ডক্টর স্টোন এক্সপ্লেন করুন। তবে হ্যাঁ গাইস, এই অ্যানিমেটা আমি শুধু আমার সাবস্ক্রাইবারদের কথায় নিয়ে আসিনি। সায়েন্স, আপনি এই শব্দটার নাম শুনেছেন? বিজ্ঞান সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? সায়েন্সের মাধ্যমে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, আর সেটা প্র্যাকটিক্যালি দেখতেই বা কেমন হবে? একদিন পুরো পৃথিবী পাথরে পরিণত হয়, আর এই পাথরে পরিণত হওয়া থেকে কিছুই বাঁচে না। বলতে পারেন মানুষ, প্রাণী, জীবজন্তু সব কিছুই, এই পৃথিবীর প্রতিটা জীবই পাথরে পরিণত হয়ে যায়, শুধু প্রকৃতি বাদে। প্রায় কয়েক হাজার বছর পর এই পাথর ভেঙে একটা জিনিয়াস ছেলে জেগে ওঠে, আর সে ছিল সায়েন্সের একটা সাধারণ স্টুডেন্ট। তার স্বপ্ন ছিল সে একজন অ্যাস্ট্রোনট হবে। কিন্তু গাইস, সে সায়েন্সের মাধ্যমে কি করতে পারে আপনারা তা এই অ্যানিমেটা দেখলেই বুঝতে পারবেন। অনেকে এই অ্যানিমেটাকে বোরিং মনে করে, আর আমার কাজ হলো বোরিং অথবা আন্ডাররেটেড অ্যানিমেকে মাস্টারপিস হিসেবে তুলে ধরা। কেন আপনারা এই অ্যানিমেটা দেখবেন? আজ আপনারা দেখবেন একটি সাধারণ ছেলে যার স্বপ্ন ছিল অ্যাস্ট্রোনট হওয়া। পুরো পৃথিবী পাথরে পরিণত হওয়ার পর তার স্বপ্নই বদলে যায়, কারণ পুরো পৃথিবী পাথরে পরিণত হওয়ায় সম্পূর্ণ দুনিয়া আবার প্রাচীন যুগে ফিরে যায়। এতে আমাদের ওই জিনিয়াসের লক্ষ্য বদলে যায়। সে চিন্তা করে সে এই সম্পূর্ণ দুনিয়াকেই আবার মডার্ন যুগে ফিরিয়ে আনবে, সেটাও শুধু সায়েন্সের মাধ্যমে। আর সে অবশ্যই একদিন অ্যাস্ট্রোনটও হতে পারবে, অর্থাৎ তার স্বপ্ন আরও বড় হয়ে যায়। তো আজ আপনারা দেখবেন একটি সাধারণ ছেলে কিভাবে শুধু সায়েন্সের মাধ্যমে সম্পূর্ণ দুনিয়াকে বদলে দিতে পারে। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন অথবা পড়াশোনা করেননি তাদের জন্য এই অ্যানিমেটা আরও মজাদার হতে চলেছে, কারণ আপনারা এন্টারটেইনমেন্টের মাধ্যমে দেখতে পারবেন সায়েন্স কিভাবে কাজ করে। আর যারা কেমিস্ট্রি এবং ফিজিক্সে একটু কাঁচা তাদের জন্য চমকপ্রদ কিছু এখানে রয়েছে। আর যারা কখনোই অ্যানিমে দেখেননি, অ্যানিমেকে শুধু বাচ্চাদের বিষয়বস্তু মনে করেন, তারা এই অ্যানিমেটা অবশ্যই দেখবেন। কারণ গাইস, এটা শুধু গল্প নয়, এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, দুনিয়া বদলানোর এটা একটা বাস্তবিক উদাহরণ। সাধারণ একটি ছেলে সায়েন্সের মাধ্যমে কি কি করতে পারে এবং সম্পূর্ণ দুনিয়াকে কিভাবে বদলাতে পারে, এর প্রতিটা গল্প দেখেই আপনারা চমকে যাবেন। আর আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই অ্যানিমেটা দেখার পর সায়েন্স নিয়ে পড়তে ইন্সপায়ার হবেন। তাই সম্পূর্ণ অ্যানিমেটা আপনাদের দেখা উচিত, আর এখানে সব কিছুই আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আর এই অ্যানিমেটা সায়েন্স এবং অ্যাডভেঞ্চারের অসাধারণ অস্থির একটা কম্বিনেশন, যেটা দেখে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন। আরেকটি বিষয় হলো গাইস, এই 2026-এর এপ্রিলেই, আমি ভুল না করলে, ডক্টর স্টোনের সিজন 3 আসতে চলেছে। সেখানেও মজাদার কিছু থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমরা এক্সপ্লেন করব ডক্টর স্টোন অ্যানিমের সিজন 1-এর এপিসোড 1। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই স্টোরি টেলার বলে, ওই দিন দুনিয়ায় থাকা সব মানুষই পাথরে পরিণত হয়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি একটা ছেলে উত্তেজিত হয়ে একটি ল্যাবের মধ্যে প্রবেশ করে বলে, হেই সেকো, শোনো, 5 বছর ধরে আমার মনে যে কথা জমে রয়েছে সেটা আজ আমি ইউজুরিহাকে কনফেস করব। তখন সেকো, আমাদের এমসি, সে বলে, ও আচ্ছা, অবশেষে তোমার মাথায় বুদ্ধি এসেছে তাহলে। আমি এর জন্য তোমায় মন থেকে চেয়ার করব, এই সায়েন্স ল্যাবে থেকেই। তখন ওই ছেলেটি বলে, সত্যি বলছো সেকু? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেকু বলে, চুপ থাকো গাধা, আমি আসলে মিথ্যা কথা বলেছি। ওই ছেলেটি বলে, সেকু তুমি তো আসলেই খারাপ। সেকু বলে, 5 বছর ধরে কেউ অপেক্ষা করে? তুমি তো আসলেই একটা গাধা। তবে তোমার জন্য আমার কাছে একটা অসাধারণ জিনিস রয়েছে, এমন একটা ওষুধ যেটা তোমার কাজকে আরো সহজ করে দেবে। এটাকে তুমি ভালোবাসার সাদা পানিও বলতে পারো। খাও এটা, তোমার কাজ আরো সহজ হয়ে যাবে। তারপর ওই ছেলেটা ওই বিকারটা হাতে নিয়ে লিকুইডটা ফেলে দেয় এবং বলে, থ্যাংক ইউ সেঙ্কু, আর না, এইসব জিনিসের এখন আর আমার দরকার নেই। তারপর সে ওই স্থান থেকে চলে যায়। ওই সময় সেনকুর কাছে আরেকটি ছেলে এসে বলে, সেনকু তুমি কি সত্যি বলছো এটা কি আসলেই ভালোবাসার সাদা পানি? সেনকু বলে, আসলে এমন কিছুই হয় না, এটা আমি প্লাস্টিক বটল ক্যাপ দিয়ে তৈরি করেছি। তোমরা কি গাধা নাকি? পলিথিনের আণবিক সংকেত ভুলে খেয়ে ফেলেছো? এটা শুধু একটা গ্যাসোলিন মলিকিউল, যেখানে আমি শুধু হাইড্রোকার্বনগুলোকে আলাদা করেছি। বাই দ্য ওয়ে গাইস, যারা এসএসসি ক্যান্ডিডেট,
অবশ্যই হাইড্রোকার্বনের 11 অধ্যায়টা ভালো করে পড়বেন, এখান থেকে সহজ প্রশ্ন আসবে, জাস্ট ফর টিপস। যাই হোক, সেনকো আরও বলে এটা দেখেই বোঝা যাচ্ছে। তখন তার আশেপাশের স্টুডেন্টরা বলে কিন্তু আমরা তো বুঝতে পারিনি, যদি তাইজু ওটা খেত তাহলে সে মরে যেত, তাই না? তো গাইস, এই ছেলেটির নাম হলো তাইজু। সেনকো বলে আমি এটা জানতাম যে সে ওইটা কখনোই খাবে না, আমি তাকে অনেক ভালো করে চিনি। এরপর আমরা ইউজুরিহাকে দেখতে পাই, সে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তাইজু ইউজুরিহার কাছে এসে বলে তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। ইউজুরিহা বলে কি বলতে চেয়েছিলে তাইজু, বলো। তখন তাইজু একটু থমকে যায়, আর বাকি স্টুডেন্টরা তাদেরকে দেখছিল, তারা বাজি ধরে আমি 100 দেব, সে তাকে রিজেক্ট করবে। আমি 300 দেব, সে তাকে অবশ্যই রিজেক্ট করবে। আমি 500 দেব, সে তাকে অবশ্যই একটা থাপ্পড় মারবে। তখন সেনকু বলে আমি 10,000 দেব, সে অবশ্যই রাজি হবে। তখন তাইজু ভাবে ওকে যদি আমি কনফেস করি, আমি ভেবেছিলাম তাহলে সে আমার বন্ধুও থাকবে না, এত সময় ধরে আমি শুধু একটা অপদার্থ হয়ে রয়েছি। তখন সে ইউজুরিহাকে বলে শোনো ইউজুরিহা, আমি 5 বছর ধরে, এটা বলার সাথে সাথেই আমরা একটা সবুজ রঙের আলো দেখতে পাই যেটা সম্পূর্ণ দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পৃথিবীতে এমন কেউই নেই যে এই আলোর প্রভাব দেখেনি। তখনই আমরা দেখতে পাই তাইজু ইউজুরিহাকে ওই আলো থেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনেই পাথরে পরিণত হয়ে যায়। এরপর আমরা দেখি শুধু তারা দুজনে নয়, সারা পৃথিবীর সবাই পাথরে পরিণত হয়ে যাচ্ছে, আর সবাই চিৎকার চেঁচামেচি আর আর্তনাদ করছে। তারা ভাবছে এই বুঝি দুনিয়া শেষ। তখন আমরা আরও দেখি সম্পূর্ণ দুনিয়া পাথরে পরিণত হওয়ায় পুরো পৃথিবীর ব্যালেন্সই নষ্ট হয়ে যায়। এরপর আমরা দেখি সম্পূর্ণ দুনিয়াই নিস্তব্ধ হয়ে গেছে। তো বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ দুনিয়ায় কোনো সাড়া শব্দ নেই, মানুষের কোনো কোলাহল নেই। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই তাইজু পাথরে পরিণত হলেও সে এখনও জীবিত আছে। তাইজু বলে আমি এখনও মরিনি, আমাকে ফোকাস থাকতে হবে, না হলে এ আমার উপর ভর করবে। আমার ঘুমানো যাবে না। আমি জানি ইউজুরিহা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি তার। আমি এত তাড়াতাড়ি হার মেনে নিতে পারি না। ইউজুরিহাকে আমি যেভাবেই হোক কনফেস করবই। এরপর আমরা দেখি সম্পূর্ণ দুনিয়াই ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাইজু বলে আমি আমার মনোবলের মাধ্যমে যেভাবেই হোক জীবিত থাকব। সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যাক, মাসের পর মাস পার হয়ে যাক, তবুও আমি তাকে বলেই ছাড়ব। এরপর আবার সিন চেঞ্জ হয়, আমরা দেখি তাইজু বলে না জানি কত বছর পার হয়ে গেল, কত বছর, কত যুগ, কত দশক, কিন্তু আমি এখনো হার মানব না। গাইস, এটা প্রথম এপিসোড হওয়ায় মূল বিষয়গুলো অনেক ফাস্ট দেখানো হচ্ছে, কিন্তু যখন আমরা এই এনিমের গভীরে প্রবেশ করব, তখন আমরা অনেক কিছু জানতে পারবো। এই সম্পূর্ণ দুনিয়া কিভাবে পাথরে পরিণত হলো, আর পাথরে থাকা অবস্থায় মানুষ কি করেছে, সব বিষয়বস্তুই আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। যাই হোক, তারপর আমরা দেখি সম্পূর্ণ দুনিয়া পরিবর্তন হতে হতে একেবারে প্রাচীন যুগে চলে যায়। আর তাইজু তো আছে তাইজুর চিন্তায়। সে বলে যাই হোক না কেন আমি ইউজুরিহাকে বলেই ছাড়ব, যেভাবেই হোক আমি জীবিত থাকব। এরপর আমরা দেখি সম্পূর্ণ দুনিয়াই পরিবর্তন হয়ে গেছে, আর তাইজু একটা গুহার মধ্যে পড়ে আছে। তারপর আমরা দেখি হঠাৎ করে তাইজুর উপর থাকা পাথরে ফাটল ধরে। তখন তো তাইজু ওই পাথর ভেঙে বের হয়ে আসার পর চিল্লাচিল্লি শুরু করে। তাইজু বলে অবশেষে আমি বের হতে পেরেছি, আমি এখন স্বাধীন। তখন সে তার হাতের ওপর একটি পাথরের প্রলেপ দেখে বলে এ কি পাথরের টুকরো। এরপর সে বাইরে এসে বাইরের পরিস্থিতি দেখে বলে এখন আমি বুঝতে পারছি, এমনটা সবার সাথেই হয়েছিল, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে তার কত সময় পার হয়েছে। তারপর সে একটা মানুষের পাথরের টুকরোকে একসাথে রেখে বলে মাফ করবে, আমি এখন তোমার জন্য শুধু এতটুকুই করতে পেরেছি। তারপর তাইজু একটা নদীর ধারে এসে বলে যদি এই এলাকাটা পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আমি নদীর পথ ধরেই ওই স্থানে আবার যেতে পারবো, ওই গাছটার কাছে। তখন সে হাঁটতে হাঁটতে তার অতীতের কিছু কথা মনে পড়ে। আমরা দেখি দুইটি মেয়ে বলছে আরে দেখো উপর থেকে কিছু একটা পড়েছে, আর একজন বলে পাথরে তৈরি করা একটি পাখি, যেই তৈরি করুক না কেন এটা অনেক আর্টিস্টিক, এই পাখিটাকে অনেক সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে, দেখে মনে হয় পুরাই আসল একটা পাখি ছিল। তখন আমরা দেখি তাইজুও ওই বিষয়টা উকি মেরে দেখছে। তাইজু বলে এটা আসল পাখি, আমার বন্ধুও এমন একটা পাখি দেখেছিল, সে তো এটা পোস্টও করেছিল, পাগলায় হাইদা হাইদা পিড়িতের আলাপ করে। তারপর তাইজু ওই পাখিটাকে ধরে বলে বেচারা পাখি, মনে হয় এটা কোনো রোগ, যাতে পাখির স্কিন শুকিয়ে পাথর হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তাইজু ওই পাখিটাকে নিয়ে একটা অ্যানিমেল হসপিটালে এসেছে। ওইখানে ইউজুরিহাও এসে হাজির হয়। ইউজুরিহা বলে কোনো পেট অফিসই আমাদের স্কুল শুরু হওয়ার আগে খোলা থাকে না। তখন তাইজু ইউজুরিহাকে দেখে চমকে যায়। ইউজুরিহা বলে তুমি কখনোই ভেবেচিন্তে কাজ করো না, আর এমনিতেও তোমার হাতের ওই পাখিটা দেখে মনে হচ্ছে ওইটা আসল নয়। এরপরও তুমি ওই পাখিটাকে পেট হসপিটালে নিয়ে এসেছো, তোমাকে দেখে মায়া হয়, তুমি আসলেই একটা বোকা। তখন তাইজু একটু লজ্জা পেয়ে যায়। তাইজু বলে
আর তুমি এখানে কেন এসেছো? এরপর ইউজুরিহাও তার হাতে একটা পাথর হওয়া পাখি দেখিয়ে বলে, হ্যাঁ, কারণ আমিও তোমার মতো একটা বোকা, যে কোনো কাজ ভেবেচিন্তে করে না। তখন তাইজু এটা শুনে হেসে দেয়। ইউজুরিহা বলে, এত হাসার দরকার নেই, আমরা স্কুলের জন্য লেট হয়ে যাব, দ্রুত চলো। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়, তাইজু ওই গাছটির সামনে এসে পড়েছে। তাইজু বলে, আমি তোমাকে চিনতে পেরেছি ইউজুরিহা, 1000 বছর পরও ঠিক তেমনই আছো, এত বছর ধরে তুমি এখানে জীবিত আছো। তখন সে ওই গাছটিকে ইউজুরিহাকে জীবিত রাখার জন্য ধন্যবাদ দেয়। এরপর তাইজু হিরো সাজার চেষ্টা করে। তাইজু বলে, আমাকে মাফ করবে ইউজুরিহা, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। একদিক থেকে দেখতে গেলে উল্টো তুমি আমাকে প্রোটেক্ট করেছো। তোমার কথা ভেবেই আমি 1000 বছর ধরে জীবিত আছি। যেখানে ছিল শুধু যন্ত্রণা, একাকিত্ব আর অন্ধকার, তবুও আমি তোমার কথা ভেবে জীবিত ছিলাম। তাহলে ঠিক আছে, আজ আমি তোমাকে ওই কথাটা বলবো, যেটা আমি তোমাকে ওই দিন বলতে চেয়েছিলাম। ওই দিন আমি যেই কথাটা বলতে পারিনি, সেটা ছিল আসলে ইউজুরিহা। এটা বলেই তাইজু কান্না করে দেয়। তারপর সে বলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, 1000 বছর ধরেই। এরপর তাইজু কান্নাকাটি বন্ধ করে একটু কনফিডেন্স নিয়ে বলে, আমি তোমাকে এখান থেকে অবশ্যই বের করব। আমি জানি না এটা আমি কিভাবে করব, কিন্তু আমি এটা অবশ্যই করব। তারপর সে গাছের উপর একটা লেখা দেখতে পায়, সেখানে লেখা, নদীর পথ ধরে ফলো করতে থাকো, গাধা একটা। তো গাইস, এখানে যেহেতু গাধা বলেছে, তাহলে এই কথাটা অবশ্যই সেনকু বলেছে। এরপর তাইজু ওই নদীটিকে ফলো করতে করতে সেনকুর কাছে পৌঁছে যায়। তখন সেনকু বলে, অবশেষে জেগেছ আমার গর্দভ বন্ধু। আর তাইজু তো সেনকুকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এরপর তাদের ইমোশনাল মিট আপ শেষ হলে সেনকু বলে, আজ হলো 5 অক্টোবর, আর এটা 5738 সাল। তুমি তো সেই কখন থেকে নাক ডেকে ঘুমাচ্ছিলে, আর আমি জেগে উঠেই কাজ শুরু করেছি 6 মাসের বেশি হয়ে গেছে। তাইজু বলে, তার মানে ওই ঘটনাটা ঘটেছে তার। সেনকু বলে, 3700 সাল পার হয়ে গেছে। তাইজু বলে, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে আজ কোন দিন? সেনকু বলে, আমি তখন থেকেই গণনা শুরু করেছি, না হলে আমি কিভাবে জানতাম? তখন আমরা সেনকুর অতীতের কিছু সিন দেখতে পাই, যখন সেনকু পাথর হয়েছিল। সে গণনা করছে এবং গণনা করতে করতে বলে, আরে আমি তো আবার জ্ঞান হারাতে যাচ্ছিলাম। ঠিক 8 লাখ সেকেন্ড পর আমার ঘুম এসে পড়ে। মনে হচ্ছে এটা থেকে এত সহজে ছাড়া পাবো না। একই সময় গণনাও করতে হবে এবং ভাবতেও হবে। গাইস, সে দুইটি কাজ একসাথে করছে। সে আরো বলে, মস্তিষ্ক সবসময় সচল রাখতে হবে। 11,642 কোটি 7,65,530 সেকেন্ড, 1, 2, 3। তো সে এভাবে করে সময় গণনা করছিল। আর গাইস, এই সিনটা কিন্তু বেশিরভাগ সময় ইনস্টায় ট্রেন্ডিংয়ে থাকে, কারণ তার দুই দিক থেকে চিন্তা করা, কল্পনা করা, তার উপর আবার এত বড় একটা সময়কে মনে রাখা, এই বিষয়টাকে যদি গভীরভাবে ক্যালকুলেশন করেন তাহলে আপনারাও চমকে যাবেন। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। তাইজু বলে, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুমি এত কিছু ওই অন্ধকারে একই অবস্থায় থেকে কিভাবে করেছো? সেনকু বলে, আমি যদি গণনা বন্ধ করে দিতাম, মনের শক্তি দিয়েই জেগে উঠতাম, ঠান্ডায় কোনো কাপড় না পেতাম, তাহলে খাবার খুঁজতে খুঁজতেই আমার কাহিনী শেষ হয়ে যেত। বেঁচে থাকার জন্য বসন্তে কাজ শুরু করাটা জরুরি। এর জন্য সময়ের সঠিক তথ্য পাওয়াটা আমার জন্য খুবই জরুরি ছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেছি, এখন কথা কম কাজ বেশি। তখন তাইজু সেনকুর তৈরি করা বিষয়বস্তু দেখে অবাক হয়ে যায়। তাইজু সেনকুর ঘর দেখে বলে, তুমি এসব একাই তৈরি করেছো? তখন সেনকু বলে, আমার কাছে সাহায্যের জন্য আর কেউই ছিল না, তাই শুধু নিজেকে জীবিত রাখার জন্য খাবার দাবার খুঁজতে খুঁজতে দিন শেষ হয়ে যায়। গাইস, এই বিষয়টা প্রাচীনকালেও ছিল, এখনো আছে। আমরা অনেকে জীবিকা নির্বাহনের জন্য কাজ করি, আর কাজ করতে করতে সময় কিভাবে যে চলে যায়, আমাদের হাতে আর কোনো ফ্রি টাইম থাকেই না। কেউ চাকরি করে, কেউ দোকানে কাজ করে, আবার কেউ মাঠে কৃষি কাজ করে। তো সবাই সবার জীবনে এভাবে জীবিকা নির্বাহনের জন্যই বেশিরভাগ সময় চলে যায়। যাই হোক, তখন সেনকু আরও বলে, আবার সিভিলাইজেশন শুরু করতে হলে আমার একটা গাধার প্রয়োজন ছিল। সে সব কিছু মডার্ন যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমি তো তখন থেকেই তোমার জন্য অপেক্ষা করছিলাম তাইজু। আমার এই বিশ্বাসটা সবসময় ছিল যে তুমি জীবিত আছো। ওই ছেলেটা যে ইউজুরিহাকে তার মনের কথা বলতে পারেনি, আর সে যেভাবেই হোক এই কথাটা তাকে বলেই ছাড়তো। আর আমি জানি তুমি কোনো লক্ষ্যকে এত সহজে ভুলে যেতে পারো না। তাইজু বলে, হ্যাঁ, ঠিক বলেছ। এরপর আমরা দেখতে পাই সেনকু ঘর্ষণ বলের মাধ্যমে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আর তাইজু কুড়াল দিয়ে কাঠ কাটছে। তাইজু বলে, সব পরিশ্রমের কাজ আমি দেখে নেব, আর মাথা খাটানোর কাজ তুমি দেখো। সেনকু বলে, মানুষের পাথরের যুগ থেকে মডার্ন যুগে আসতে 20 লাখ বছর সময় লেগেছে,
আর আমাদেরকেও শুরু থেকেই শুরু করতে হবে। আমি এই দুনিয়াকে সম্পূর্ণ আগের মতো করে দেব আর মানুষের পাথর হয়ে যাওয়া এবং সেখান থেকে ঠিক হওয়ার রহস্য উদ্ঘাটন করব। তাইজু বলে, আর আমি ইউজুরিহাকে বাঁচাবো। সেনকু বলে, আমরা হাই স্কুল পড়ুয়া দুইজন সাধারণ ছাত্রই সিভিলাইজেশনকে আবার সম্পূর্ণ শুরু থেকেই শুরু করব। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তাইজু অনেকগুলো খাবারের বিষয়বস্তু নিয়ে এসেছে। তখন সেনকু ওই খাবারের মধ্য থেকে ভালো খাবারগুলো বাছাই করে। সেনকু বলে, অ্যামানিটা ভেরিওসা, এটা বিষাক্ত। বুনা শিমেজি, এটা খাওয়া যাবে। অ্যামানিটা মাস্কারিয়া, এটাও বিষাক্ত। কি ভেবে তুমি এটা নিয়ে এসেছো গাধা? এটা দেখতে সম্পূর্ণ একটা কার্টুনের মতো। নেক্সট, মাগওয়ার্ড খাওয়া যাবে। মাংসফুট, আমরা কাউকে হত্যা করতে চাই না। এরপর সিন চেঞ্জ হয়, তারা ওইগুলো রান্না করে খেতে শুরু করে। তাইজু একটা মাশরুম খেয়ে বলে, এটা তো অনেক টেস্টি, এটার মধ্যে তুমি কি দিয়েছো? সেনকু বলে, এটা শুধুই লবণ, যেটা আমি সমুদ্রের পানি থেকে আলাদা করেছি। শুধু এক চিমটি লবণ দিয়েই যে কোনো খাবারকে সুস্বাদু করে তোলা যায়, আর এর মাধ্যমে খাবারও প্রিজার্ভ করা যায়। আই মিন গাইস, ফ্রিজে যেমন আমরা খাবারকে ঠান্ডা করে সংরক্ষণ করতে পারি এবং বহুদিন ধরে খেতে পারি, ঠিক একইভাবে লবণ দিয়েও খাবারকে সংরক্ষণ করা যায়। গাইস, আপনারা কে কে লবণে সংরক্ষণ করা খাবার খেয়েছেন, বিশেষ করে নোনা ইলিশ? চাইলে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, সেনকু আরও বলে, এমনটা বলতে পারো এটা প্রাচীন মানুষদের সবচেয়ে বড় একটা আবিষ্কার। তখন তাইজু বলে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু আমার পরিশ্রম করায় কোনো কমতি থাকবে না। এরপর তাইজু খাবার খেয়ে ওইখান থেকে আবার দৌড়ে চলে যায় এবং বলে, এখন ওই দিকে যেয়ে দেখি নতুন কোনো খাবার পাই কিনা। তারপর সে এক স্থানে আঙ্গুর দেখতে পায় এবং সেটা নিয়ে বলে, এগুলো তো বুনো ফল মনে হচ্ছে, এগুলো কি খেতে পারবো? ভেবে লাভ নেই, খেয়েই দেখি। তারপর সে ওই ফলগুলো খাওয়ার সাথে সাথেই তার মুখ চুপসে যায়। এরপর সে অন্য একটি স্থানে যায়, সেখানে একটা পাথর হওয়া মানুষ দেখতে পায়। তাইজু বলে, আমার মনে আছে, একে আমি টিভিতে দেখেছিলাম। ওই সময়ের সবচেয়ে শক্তিশালী লোক ছিল সে, সুকাসা শিশিও। সেও অবশেষে পাথর হয়েই পড়ে রইল। তাইজু যেই গুহায় পাথর থেকে মুক্তি পেয়েছিল, সেই গুহায় সে আবার ফিরে যায়। সেখানে সে একটা পাত্র দেখতে পায়, যার মধ্যে এক ধরনের তরল পদার্থ জমা হচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, হয়তো তারা ব্যতীত পাথর থেকে আরও কেউ মুক্তি পেয়েছে। তাইজু বলে, তার মানে আমরা ছাড়া আরও কেউ জীবিত আছে? এটাকে এখানে কে রাখতে পারে? তখন সেনকু এসে বলে, আমি রেখেছি এটা এখানে। তখন তাইজু চিৎকার করে বলে, কে বললো এটা? এই দুনিয়াতে কি শুধু আমরা দুইজনই বেঁচে আছি নাকি? তখন সেনকু বলে, আমরা আরও মানুষকে জাগিয়ে তুলব, এটা আমাদের সর্বপ্রথম কাজ হবে। যদি শুধু আমরা দুইজনে জীবিত থাকি, তাহলে এই মানব জাতির কি ফিউচারই বা থাকবে? তাইজু বলে, হ্যাঁ ঠিক বলেছ। সেনকু বলে, আর এমনিতেও আমরা ঠিক 3700 বছর পরই কেন মুক্তি পেলাম? তাইজু বলে, হয়তো পাথর পচে গেছে। সেনকু বলে, হ্যাঁ ধরে নাও এই অদ্ভুত মিনারেলটা ধীরে ধীরে সরে গেছে, কিন্তু এটা ভাবার বিষয় নয় যে আমরা দুজনেই এভাবে কিভাবে বের হয়ে গেলাম 3700 সাল পরে, তাও আবার 6 মাসের পার্থক্যে। প্রতিটি কাকতালীয় ঘটনার পেছনেই একটি জোরালো কারণ অবশ্যই থাকে। ওই সময় শুধু আমরা দুজনেই ভেসে এই গুহার সামনে এসে পড়েছি। ওই যে উপরে দেখো, যেটা টপ টপ করে নিচে পড়ছে, ওইটা ব্যাকবোন থেকে তৈরি হওয়া একটা মিরাকল লিকুইড, নাইট্রিক অ্যাসিড। তাইজু চিৎকার করে বলে, নাইট্রিক অ্যাসিড? কি বললে? তাই নাকি? কিন্তু ওইটা আসলে কি? সেনকু বলে, আমি জানতাম তুমি এমনটাই করবে। সকল বিষয় আমি তোমাকে বিস্তারিত বোঝাতে পারবো না গাধা। গাইস, নাইট্রিক অ্যাসিড HNO3, এটা কি আপনারা চেনেন? এই অ্যাসিডটা অতটাও শক্তিশালী নয়, কিন্তু মানুষের অনেক কাজে আসে। যাই হোক, এরপর সিন চেঞ্জ হয়। সেনকু পাথর হওয়া একটি পাখির ওপর ওই নাইট্রিক অ্যাসিড ঢালছে। তখন তাইজু বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ এই জিনিসটা অথবা অ্যাসিডটা দিয়ে পাথরকে গলিয়ে সবাইকে মুক্ত করতে পারবো? সেনকু বলে, যদি এই কাজটা এতই সহজ হতো। ওই অ্যাসিডটা পাখির ওপর ঢালার পর তারা কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু তারপরে তারা দেখে কিছুই হয় না। তখন সেনকু বলে, আমি পাগলের মতো বারবার এক্সপেরিমেন্ট করেই যাচ্ছি, আমি সব ধরনের এক্সপেরিমেন্টই চেষ্টা করেছি। তখন তাইজু সেনকুর ল্যাব দেখে অবাক হয়ে যায়। গাইস, এই সেনকু প্রাচীন যুগে এসেও ল্যাব বানিয়ে ফেলেছে। সেখানে বিভিন্ন ধরনের পাখি সাজানো ছিল। সেনকু আরও বলে, আমি এই এক্সপেরিমেন্টগুলো বারবার করেছি, সব সময় করেছি, একাধারে করেই গেছি। এটা এখন পর্যন্ত শুধু আমার কল্পনাতেই আছে। এইটা কি মিনারেল নাকি এটা কি সেলুলার? এর সম্পূর্ণ সঠিক এক্সপেরিমেন্ট করার জন্য আমার কাছে কোনো ইকুইপমেন্টও নেই। তাইজু বলে, তার মানে এই পৃথিবীতে এমন বিষয়বস্তুও আছে যার উত্তর সায়েন্সের কাছেও নেই? তখন সেনকু হেসে বলে, আমি সবার এই উদ্ভট চিন্তাভাবনাটাই তো পরিবর্তন করতে চাই। এজন্যই তো বারবার নতুন চিন্তাভাবনার সাথে এক্সপেরিমেন্ট করতে হয়। সায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরা। আমার শুধু একটু লিকারের প্রয়োজন। লিকারের মধ্যে থাকা অ্যালকোহল বের করে সেটাকে নাইট্রিক অ্যাসিড আর ইথানলের সাথে বিক্রিয়া করে আমি নাইট্রেল তৈরি করতে পারতাম, যেটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ এইচিং এজেন্ট। তখন তাইজুর মাথায় কিছু একটা আসে। তাইজু বলে, এক সেকেন্ড, তুমি কি বললে সেনকু?
সেনকু বলে, আমি তো বললাম নাইটেল, শোনো নাই? ওটা ফ্রাইড গ্রেইন বান্ডরিতে যায়। এটা বলতেই তাইজু বলে, আরে ধুরো, তুমি জানো যে আমি এই নাইটেল ফাইটেল বুঝি না, কিন্তু তুমি বলেছো তোমার লিকারের প্রয়োজন। তখন তাইজু সেনকুকে ওই বুনো ফলগুলো দেখায়। তাইজু বলে, তো এটা বলো, আমরা এই আঙ্গুর থেকে কি অ্যালকোহল তৈরি করতে পারি না? তখন সেনকু এটা দেখে বলে, ভালো একটা আইডিয়া দিয়েছো গর্ধব। গাইস, আমার মনে হয় সেনকু তাইজুর নিকনেম গর্ধপ অথবা গাধা দিয়েছে, তাই তাকে সবসময় গর্ধপ অথবা গাধা বলেই ডাকে। এরপর আমরা দেখি তারা দুইজনেই অ্যালকোহল তৈরির কাজ শুরু করে দেয়। সেনকো হাত দিয়ে আঙুরের রস বের করছে, তখনই তাইজু এসে একটা ঝাঁকিতে আঙুর রেখেই লাফালাফি শুরু করে। সেনকো এটা দেখে, হ্যাঁ ভালো হয়েছে, পরিশ্রমের সব কাজ তুমিই করো, এটাই ভালো হবে। এরপর আমরা দেখতে পাই তারা আঙুরের সব রস বের করে ফেলেছে। তখন সেনকো বলে, ওয়াইন তৈরি করা খুব সহজ একটা কাজ। প্রথমে আঙুর, কিশমিশ আর বাকি জিনিসগুলোকে পিষে ফেলো, তারপরে একটা বড় কন্টেনারের মধ্যে রাখো, আর তৈরি হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এটাকে মিক্স করতে থাকো। মজার একটা বিষয়, এখন লিকার তৈরি করার জন্য আমাদের কোনো লাইসেন্সেরও প্রয়োজন নেই। 3 সপ্তাহ পর তো চলো, আমাদের ওয়াইন রেডি। তাইজু বলে, তো সেনকো, আমাদের ড্রিঙ্ক করার বয়স কি এখনো হয়নি? সেনকু বলে, আরে গাধা, অবশ্যই হয়েছে, আমাদের বয়স এখন 3700 বছর থেকেও বেশি। তখন তাইজু বলে আর হাসে, আরে আমি তো ভুলেই গিয়েছি। ওইটা খাওয়ার সাথে সাথেই তাইজু ফেলে দেয়। আর সেনকো খেতে খেতে বলে, যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে, তবে এটাকে বিক্রি করতে গেলে কেউ এর জন্য 1 পয়সাও দিবে না। তাইজু বলে, আমি জানতাম না ওয়াইন তৈরি করা আসলে এতটা সহজ। সেনকু বলে, আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে। তো গাইস, আমিও আপনাদেরকে এই কথাটাই বলবো, আপনারা ধীরে ধীরে সব এপিসোডগুলো দেখুন এবং একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনারাও মজা অবশ্যই পাবেন। কারণ এই অ্যানিমেতে অনেক বড় বড় টুইস্ট রয়েছে, যা আপনারা একসাথে কখনোই পাবেন না। তাই একটু ধৈর্য ধরে এবং অপেক্ষা করে সব এপিসোডগুলো দেখতে থাকুন, অনেক মজার মজার বিষয় জানতে পারবেন। আর আমি এই কথাটা আগেই বলে রাখি, আপনারা কয়েক মাস পরে দেখতে পারবেন যে এই অ্যানিমেটা ট্রেন্ডিংয়ে চলে গেছে। যাই হোক, এরপর সেনকো আরও বলে, আমাদের পরবর্তী কাজ আরও কঠিন হতে চলেছে। এখন আমরা ওয়াইনকে ডিস্টিলিং করব। গাইস, তারা এখন ওই পদার্থটাকে পাতন করবে। পাতন, এটা বাষ্পীভবন অথবা ঘনীভবনের মাধ্যমে কোনো একটা উপাদানকে আলাদা করার প্রক্রিয়া। 9-10 কেমিস্ট্রি বইতে এই সকল বিষয় দেওয়া আছে, চাইলে এনসিটিভির ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন। তারপর সেনকো আরও বলে, তো চলো শুরু করি ব্র্যান্ডি দিয়ে। তখন তাইজু বলে, ডিস্টিবিলিং কি এটা? এটা আবার কিভাবে করে? সেনকু বলে, আমি জানতাম তুমি এটাই জিজ্ঞাসা করবে। গরম করো, ঠান্ডা করো, ফোটায় ফোটায় ছাড়ো, এর মাধ্যমে অ্যালকোহলের কনসেন্ট্রেশন বাড়ে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি মাটির একটা বিশাল পাত্রে ওই অ্যালকোহলগুলো তারা গরম করতে দিয়েছে। তখন সেনকু বলে, ভয় পেও না, মেসোপটেমিয়ামের সিভিলাইজেশনের লোকেরা খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে এটা করার জন্য মাটির পাত্রের ব্যবহার করত। চেষ্টা করলে এই পৃথিবীতে সবকিছুই সম্ভব। সেনকুর এরকম বড় বড় ভাষণ দিতে দিতেই সে দেখে ওই পাত্র ফুটা হয়ে অ্যালকোহল পড়ে যায় আর সব অ্যালকোহল নষ্ট হয়ে যায়। তো এরপর তারা এটা বারবার চেষ্টা করতে থাকে। তাদের এই চেষ্টা করতে করতে গরমকাল শেষ হয়ে যায়, শীতকাল এসে পড়ে। তখনও তারা বারবার চেষ্টা করেই যাচ্ছে। আর তখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই, যেটা ছিল খুবই অসাধারণ। কপিরাইট ইস্যুর কারণে সেটা আপনাদের শোনাতে পারছি না, আর তাই আমার কাছে এই ক্লিপগুলো অনেক পছন্দ হয়েছিল। যাই হোক, তারপর শীতকালও পার হয়ে যায়, আবার গরমকাল চলে আসে, কিন্তু তাদের প্র্যাকটিস বন্ধ হয়নি। তারা এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে, আর এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় পর গিয়ে আমরা দেখতে পাই তারা সফল হয়েছে। ওই মাটির পাত্র সঠিকভাবে তৈরি করতে পেরেছে এবং তার মধ্যে সঠিক পাতন ব্যবস্থাও ঘটাতে পেরেছে। তারা দেখে একটি পালকের উপর থাকা পাথরের প্রলেপ সরে গেছে। তারপর তারা এক্সপেরিমেন্ট করার জন্য আবার ওই স্থানে একটা পাখি নিয়ে আসে। তখন তাদের তৈরি করা ওই মিরাকেল লিকুইডটা একটি পাখির উপর ঢেলে সেনকু বলে, আমি তোমাকে শিখাবো ভাই আমার। এমনটা কখনোই নয় যে সায়েন্সের কাছে কোনো কিছুর উত্তর নেই। তখন আমরা দেখি পাখির উপরের পাথরের প্রলেপে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। সেনকু আরও বলে, শুধু ওই জিনিসটার পিছনে লুকিয়ে থাকা নিয়মগুলোকে জানতে হবে। সায়েন্স তো শুধু ধৈর্য ধরে লক্ষ্য পূরণ করার পরিশ্রমের নাম মাত্র। তারপর আমরা দেখি ওই পাখিটা সম্পূর্ণ পাথরের প্রলেপ ভেঙে বেরিয়ে আসে। এটা দেখার পর তাদের মনে একটা অসাধারণ প্রশান্তি কাজ করছিল। তখন তো আমরা তাইজুর বাদ ভাঙা খুশি দেখতে পাই। তারা খুশি হবে নাই বা কেন? তারা এমন একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে যার মাধ্যমে সম্পূর্ণ মানবজাতিকে জাগ্রত করা সম্ভব। এটা ছিল তাদের মডার্ন যুগের সূচনার চাবিকাঠি। আর ওই পাখিটা তখন মুক্ত আকাশে উড়ে যায়। তবে গাইস, প্রথম হয়তো বা আপনারা আমার এই সকল কথা অত ভালোভাবে বুঝতে পারবেন না যে আমি এই বিষয়গুলো কেন বলছি।
এই এনিমিতে কেন এটা মানবজাতির চাবিকাঠি? সাধারণ নাইট্রিক অ্যাসিড আর কি বা করতে পারবে? তবে গাইস, আপনারা যখন এই গল্পকে ধীরে ধীরে জানতে থাকবেন এবং আমার প্রতিটি পর্ব দেখে সকল বিষয়বস্তু বুঝতে থাকবেন, তখনই আপনারা আমার বলা কথাগুলোর বিষয়বস্তু উপলব্ধি করতে পারবেন। আর এর জন্য আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা যদি এই এনিমেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই এনিমেটা দেখে নেবেন। এতে আমার বলা গল্পটা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তখন সেনকো একটা কথা বলে, আর বলার সময় তার গলা কাঁপছিল। আমার এক্সপেরিমেন্ট শুরু করার 1 বছর পরে যা ভেবেছিলাম তার থেকে বেশি সময় লাগেনি। একটা ধীর স্থির তবে সফল প্রচেষ্টা, আর আমি অবশ্যই কল্পনার সাথে সায়েন্সের মাধ্যমে জিতে যাব। তো গাইস, এখান থেকেই এই অসাধারণ এনিমের প্রথম এপিসোডটি শেষ হয়। এখন আসি এই এনিমেটা নিয়ে আমার পরবর্তী পরিকল্পনা কি। আমি এই এনিমেটার পরবর্তী এপিসোড কিভাবে কন্টিনিউ রাখবো অথবা কিভাবে এক্সপ্লেন করব, তবে এটা নির্ভর করে আপনাদের ওপর। আপনারা যদি এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন আর যদি বেশি বেশি লাইক করেন, তাহলে আমি এই অ্যানিমের পরবর্তী এপিসোডগুলোরও একেবারে বিস্তারিত এক্সপ্লেন নিয়ে আসব। তো এর জন্য আমি আপনাদের একটা টার্গেট দিলাম, এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে কমপক্ষে 30টি লাইক দেখতে চাচ্ছি। গাইস, আমি কিন্তু টার্গেট বেশি বড় রাখিনি, আশা করি অবশ্যই পূরণ করবেন। আর পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। যারা যারা এই অ্যানিমের এপিসোড 2 দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।